বিষ্ণু নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং ততোপি বা ইহ স্মরেৎ পুণ্ডরীকাক্ষ সাবাহ্য অভ্যন্তর সূচি। ভোট আসতেই দিনের পর দিন আমি অবাক হচ্ছি। যত দেখছি তত নিজেকে আমি অবিশ্বাস্য বলে মনে হচ্ছে। যত দিন এগিয়ে আসছে মমতা ব্যানার্জির ঠাকুরের প্রতি একটা আলাদা লেভেলের ভক্তি আমার চোখের সামনে ভেসে উঠছে। সত্যি কথা বলতে আজ দিদির বাড়ি কালী পুজো। এই কালী পুজোর দিনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। দিদির বাড়িতে সবাই যাও এবং ভোগ সেটা তোমরা খাও, এটাও আমরা চাই। আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি কালীর আরাধনা করছেন, দেবী কালী। একদিন তিনি সেই হিজাব পরে আল্লাহর আরাধনা করেছিলেন, আজ কালীর আরাধনা করছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর একই অঙ্গে অনেক রূপ। আজকে এই মুখ্যমন্ত্রীর দোগলাবাজির মুখোশ খুলে দেবো এবং পশ্চিমবঙ্গের মানুষকে দেখাবো যে আমাদের মুখ্যমন্ত্রী তিনি কত বড় দোগলাবাজ। চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। अरे हाँ भाई हाँ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। মমতা ব্যানার্জির বাড়ির কালী পুজো। এই কালী পুজোতে পুষ্পাঞ্জলি দেওয়া চলছে এবং মমতা ব্যানার্জি তিনি সকাল থেকে না খেয়ে কঠোর পরিশ্রম করে তিনি আজকে পুজো দিচ্ছেন। সত্যি এটা কি কম বড় ব্যাপার? ব্রাহ্মণ ঘরের মেয়ে, সেটাই তো হচ্ছে বড় ব্যাপার। তিনি পুজো করবেন সেটা কোনো বড় কথা নয়। আমার প্রশ্ন এখানেই যে তিনি পুজো করেন, তিনি সব কিছুই করেন, কিন্তু প্রেস ডাকার কি খুব দরকার ছিল? ক্যামেরা লাগিয়ে 10-12টা সেখানটায় পুজো করা সেটা কি খুব মানানসই দেখায়? ভক্তিটাও কি মানুষকে দেখিয়ে করানো যায়? এগুলো তো মানুষের চোখের সামনে হচ্ছে। মানুষ কি ভাবছে? মানুষ কি ভালোভাবে নিচ্ছে? যে দুদিন আগে যে লোকটা সে হিজাব পরে ইফতারের পার্টিতে যাচ্ছিল, আজকে সে কী করে হঠাৎ করে কালী ভক্ত হয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে বড় ব্যাপার। যত দিন এগিয়ে আসছে দিদির ঠাকুরের ভক্তি যেন ক্রমেই বেড়ে চলেছে। এটা তো সত্যিই অবাক করার মতো বিষয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি না খেয়ে সকাল থেকে ভোগ রান্না করছেন এবং তার খুন্তি নাড়ার স্টাইল দেখলে বোঝা যাবে যে বাপের জন্মে তিনি কোনোদিনও খুন্তিটাই হয়তো ধরেননি। আর যদি খুন্তি ধরতেন তাহলে সব কিছুই তিনি করতে পারতেন। তো তিনি লাস্ট মুহূর্তের ফিনিশিংয়ে দেখছি মুখ্যমন্ত্রী খুন্তিটাকে একবার এরকম নাড়াচ্ছে, একবার এরকম নাড়িয়ে দিচ্ছে। কি করছে সে নিজেই জানে না। আসলে ভোগগুলো সব হয়ে গেছে, এবার ক্যামেরা 40-50টা নিয়ে ওখানে বসিয়ে মোটামুটি ভোগ নাড়ার দৃশ্যটা মানুষজনকে দেখিয়ে তিনি প্রমাণ করতে চাইছেন যে আমি হিন্দু ধর্মটা প্রচুর পরিমাণে মানি এবং হিন্দু ধর্মের প্রতি আমার আস্থা আছে এবং আমি ঠাকুরের জন্য এত কিছু করছি। কারোর জন্য কোনো কিছু করে সেটা যদি ক্যামেরার সামনে এসে মানুষকে দেখানো হয়, মানুষ সেটা ঢব হিসাবেই নেয়। ঢব আর নাটক ছাড়া এগুলো কিছুই নয়। যতদিন থেকে তৃণমূলে শুভেন্দু অধিকারী, শিশির অধিকারীরা গেছে, তারা সনাতন ধর্ম নিয়ে একটু বেশি মাতামাতি করছে এবং পশ্চিমবঙ্গে সনাতন রক্ষা করার জন্য তারা প্রতিটা পদক্ষেপে লড়াই করে চলেছে। তোমরা সবাই দেখতে পাচ্ছ। ঠিক তারপর থেকেই আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু কিছু কম যান না। তিনিও কিন্তু পুরোপুরিভাবে নেমে পড়েছেন, হিন্দু ধর্মের একটা প্রচারক হিসেবে নিজেকে তুলে ধরছেন এবং পুজো করছেন ক্যামেরা লাগিয়ে। অনেক কিছু তিনি করছেন যেটা পশ্চিমবঙ্গের মানুষকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আমি হিন্দু আর বাকি সব মুসলমান। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যিনি দুদিন আগে পর্যন্ত বলেছিলেন যে আমাদের হিন্দু ধর্মটা সবথেকে খারাপ ধর্ম, তিনি আজকে কি করে হঠাৎ করে এই পুজো নিয়ে এত মেতে উঠছেন, সেটাই তো ভাবাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে। মাদারের বাচ্চা। আমাদের মুখ্যমন্ত্রী তোমরা সবাই জানো যে তিনি গান গান এবং তার গান অনেক বিখ্যাত বিখ্যাত গান সুর করেন নিজেই। তার ধেড়ে গলার আওয়াজ আমরা শুনেছি। এবার কালী পুজোতেও মুখ্যমন্ত্রী গান লিখেছেন। দুর্গাপূজার যেরকম যারা উদ্যোক্তারা আছে তারা মুখ্যমন্ত্রীর কাছে গান লিখাতে আসে, মুখ্যমন্ত্রী গান লিখে সুর করিয়ে দেন, দিলে তারা অন্য একটা গায়ক গায়িকাকে দিয়ে গানগুলো করায়। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পেয়েছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গের মানুষকে গান শোনানোর জন্য তারই দলের লোকেদেরকে দিয়ে তিনি গান গাওয়াচ্ছেন। মানে এটা একটা সত্যি কথা বলতে কি আমি কি বলবো নিজেই বুঝতে পারছি না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেই ইন্দ্রনীল আছে, আরেকজন মহিলা আছেন তার নাম নিচ্ছি না, তো তাকে দিয়েই তিনি গানটা সবসময় গাওয়াচ্ছেন। সুরটা কীভাবে তিনি করছেন যে অন্য কেউ হয়তো পশ্চিমবঙ্গে আর গায়ক গায়িকা নেই যে তাকে দিয়েই সবগুলো গান গাওয়ানো করাতে হচ্ছে। মুখ্যমন্ত্রীকে আমরা আগে দেখেছি যে পশ্চিমবঙ্গে নারীদেরকে নিয়ে তার কি মতামত। কোনো এক জায়গায় কোনো একটা খারাপ ঘটনা ঘটলে, কোনো একটা অপ্রত্যাশিত ঘটনা দেখলে সেটাতে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু তার মন গড়া একটা যুক্তি খাড়া করে দেন। যেরকম বললেন মেয়েটা জঙ্গলে একা গেছিলো, রাতের বেলা মেয়েরা একা বেরোনোর দরকার নেই 12টার পরে, যেহেতু সেটা জঙ্গল এরিয়া, এরকম কথা বলেছিলেন। এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও বলেছিলেন কামদুনি, পার্ক স্ট্রিট বহু ঘটনাতে বলেছিলেন কি যে মেয়েটার দোষ আছে। আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেই মেয়েদেরকে সুরক্ষা দিতে পারছে না, কিন্তু নিজে দুর্গাপূজার পেছনে ক্লাবগুলোকে কোটি কোটি টাকা দিচ্ছে এবং নিজের ঘরে ক্যামেরা লাগিয়ে পুজো করে সে প্রমাণ
করছে যে নারী শক্তির আরাধনাতে সে 1 নম্বরে আছে। যেখানে আমাদের পশ্চিমবঙ্গের রক্ত মাংসে গড়া নারীদেরকে তিনি তাদের সুরক্ষা দান করতে পারছেন না, সেখানটায় তিনি উল্টে অনেক বড় বড় কাজ করছেন এবং বড় বড় কথা বলছেন। बिक गई है गवर्नमेंट। নমস্তে শঙ্কর প্রিয়ে ঘোরদংষ্টে কোটরাক্ষী। এই যে ক্যামেরা লাগানো, এটা কিন্তু কোনো বড় ব্যাপার নয় বা এটা আজকের ঘটনা নয়, এটা প্রতিনিয়ত ঘটে চলে। আমরা দেখেছিলাম দার্জিলিংয়ে যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী গেছিলেন সেখানকার বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে, তখন তিনি দেখবে গাড়ি থেকে নেমে যখন এয়ারপোর্টে যাচ্ছেন, এয়ারপোর্টের সামনে একটা প্রেস মিট হলো, আবার তিনি যখন প্লেন থেকে নামলেন তখন একটা প্রেস মিট হলো, তিনি যখন ওইখানটায় গিয়ে মানুষজনকে টাকা দিচ্ছিলেন সেখানটায় একটা ফটোশ্যুট হলো। তারপরে তিনি আবার যখন একটা জায়গায় বন্যা পরিস্থিতি মিরিকে সম্ভবত তিনি যে গেছিলেন, তিনি ওই বন্যা পরিস্থিতি মোকাবিলাতে সেখানটায় তিনি মানুষজনের সাথে কথা বলেছিলেন, সেখানেও ক্যামেরা নিয়ে, এবং সেখান থেকে বেরিয়ে যখন তিনি আবার ফিরে আসছিলেন তখনও একটা সাংবাদিক সম্মেলন করেছিলেন এবং তিনি তারপরে প্রশাসনিক সভা করেছেন। তারপরে আবার এয়ারপোর্টের সামনে এসে সেখানটায় আবার তিনি অনেক বড় বড় কথা বলেছেন মাইক্রোফোন হাতে নিয়ে, যে সবাই রাজনীতি করছে। তারপরে আবার এয়ারপোর্টে নেমে এখানটায় আবার সভা করছেন। মানে ইনি সবসময় একটা জিনিস আমি দেখেছি, যেখানটায় যান ক্যামেরা নিয়ে যান। মানে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে তিনি ক্যামেরা নিয়ে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত ক্যামেরা নিয়েই থাকেন। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে একটাই অনুরোধ, যে আপনি আপনার ফেসবুক পেজে যে এত ভিডিও আপলোড করেন, একটা ভ্লগিং চ্যানেল খুললে তো আপনার ভালো ইনকাম হতো, আর বই লিখতে হতো না। এমনিতেও তো সেই বইগুলো কেউ পড়ে না, লোকের জোর জবরদস্তি, স্কুলের ছেলেমেয়েদেরকে জোর জবরদস্তি করে পড়াতে হচ্ছে। কোন ধরনের গায়ক, কোন ধরনের নেত্রী আর কোন ধরনের এনার মুখ্যমন্ত্রিত্ব সে পশ্চিমবঙ্গে প্রমাণ পেয়ে চলেছে প্রতিনিয়ত। আমরা আল্লাহর কাছে দোয়া করে বলি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে ভালো রাখো। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সকলকে ভালো রেখো আল্লাহ। ব্রাহ্মণ ঘরের মেয়ে হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ এসব কি ভুলভাল কথাবার্তা তিনি বলে চলেছেন। পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায়টাকে তিনি শেষ করার লক্ষ্যে প্রতিনিয়ত একটা কাজ করে চলেছেন, এবং হিন্দুদের দেবদেবীদেরকে নিয়ে একটা মজার ছলে ভিডিও, দুর্গাপূজার নামে ফ্যাশন শো, এইসবই পশ্চিমবঙ্গের এখন একটা দিকে পশ্চিমবঙ্গকে নিয়ে যাচ্ছে। এবং পশ্চিমবঙ্গের ছাত্র যুবদেরকে এই মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলা এইসব কিছুতেই মাতিয়ে রেখেছেন, এবং পশ্চিমবঙ্গের ছাত্র যুবদের তিনি অল্প স্বল্প কয়েকটা দানা ছুঁড়ে দিয়ে তাদেরকে চাকরি থেকে বিরত রাখছেন। যখন একটা রাজ্য সবসময় পুজো, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন রকমের কালচারাল প্রোগ্রাম এগুলোর দিকে এগিয়ে যায়, তখন সে রাজ্যের ভবিষ্যৎ কোন দিকে যায় সেটা তো পশ্চিমবঙ্গের মানুষই বলবে, বা অন্যান্য রাজ্যের যারা নেতা নেতৃবৃন্দরা আছেন তারা বলবেন। সত্যি কথা বলতে পশ্চিমবঙ্গটাকে শেষ করার পেছনে সবথেকে বড় অবদান মমতা ব্যানার্জির আছে। এনারা সবসময় বলেন যে সিপিএম 34 বছর ধরে বাংলাকে শোষণ করেছে, বাংলাকে একদম তলানিতে নিয়ে গিয়ে ঠেকিয়েছে। তার থেকেও যদি পাতার লোকে কেউ নিয়ে গিয়ে থাকে, সেটা আমাদের পশ্চিমবঙ্গেরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে তার ভাইয়েরা পশ্চিমবঙ্গটাকে পুরো রসাতলে দিয়ে দিল। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে ভালো রাখো আল্লাহ। যদি আল্লাহকে ডাকার হয় তাহলে শুধুমাত্র আল্লাহকে ডাকো, দেবদেবীদের সাথে ছলনা করার কোনো প্রয়োজন নেই। আসলে তুমি যে কত বড় ছলনাময়ী সেটা দীপক ঘোষের বইতে লেখা আছে। তোমার যে সেই যেই বাড়িতে তুমি পুজো করছো, সেই বাড়ি নিয়ে একটা ঘটনা লেখা আছে, যে তোমার বাবা তিনি যখন সেই বাড়িটা এসেছিলেন একজন ভাড়াটিয়া হিসাবে, তিনি ওই বাড়িতে উঠেছিলেন, এবং সেই বাড়ির মালিক যিনি ছিলেন, যখন তুমি প্রথমবারের জন্য সাংসদ হও, সেই সাংসদ হওয়ার পরেই তিনি সব ভাড়াটিয়াদের উচ্ছেদ করে দেন, এবং উচ্ছেদ করার পরে সেই বাড়িটার মালিকটাকেও তিনি বার করে দেন। তারপর সেই বাড়িটা পুরোপুরিভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি দখল নিয়েছেন। তার তখন প্রাপ্ত বয়স হয়ে গেছিল। এই কথাটা যদি তিনি অস্বীকার করেন, তাহলে দীপক ঘোষের বইগুলো বাজারে বেরানোর আগে তিনি বন্ধ করে দিতেন। তার বিরুদ্ধে কেসও করতেন, কিন্তু মুখ্যমন্ত্রী কোনো কেস করেননি, অজানা কোনো ব্যক্তি তার নামে কেস করেছিলেন। সত্যিই মুখ্যমন্ত্রীর একই অঙ্গে অনেক রূপ, এবং তার জীবন কাহিনী নিয়ে আমাদের অনেক সংশয় আছে। তিনি কখনো বোলপুরের সন্তান, আবার কখনো তিনি কালীঘাটের সন্তান। এবার আসলে যে তিনি কোন জায়গার সন্তান সেটা জয় বাংলা স্লোগান দেখেই বোঝা যায়। जानबूझ के एक गंदा धर्म जो इसने बनाया, जो एक जुमला पार्टी ने बनाया, वो धर्म को हम नहीं मानता है। এ ধর্ম কো নেই মানতা হ্যায় তো নেই মানতা হ্যায়। তাহলে কালী পূজা করার কি দরকার আছে, এই দুর্গা পূজা করার কি দরকার আছে? কারণ বিজেপি পার্টি তারা তো নবরাত্রি বানায়, এবং সেটা বানানো মুখ্যমন্ত্রীর হয়তো পছন্দ নয়, সেই জন্য তিনি কলকাতায় কার্নিভাল, তিনি পুজোর যেগুলো ফ্যাশন হয়, ডিজাইনার প্যান্ডেল হয়, সেগুলোই উদ্বোধন করতে তিনি ব্যস্ত হয়ে পড়েন। আসলে একটা জিনিস সবাইকে বুঝতে হবে, আজকে যে পশ্চিমবঙ্গের নারীরা কেন সুরক্ষিত নেই, তার প্রধান কারণ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মেলা, পশ্চিমবঙ্গের উৎসব, 12 মাসে 13 পার্বণ, এগুলোই হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশদের পাহারা দেওয়া ডিউটির জায়গা। মহিলারা আছেন, তাদেরকে সুরক্ষা দেওয়া পুলিশের কাজ হয়ে উঠতে পারছে না। সত্যি ব্যর্থ পুলিশ, এবং এই ব্যর্থতার পেছনে পুলিশ মন্ত্রীর অবদানও আছে, কারণ তিনিই তো এই উৎসবগুলো করাচ্ছেন। এতটুকু লজ্জা, এতটুকু ঘৃণা, এতটুকু কোনো কিছুই তার ভেতরে নেই, শুধুমাত্র লোভ, কাম, ক্রোধ সব কিছুই আছে। মুখ্যমন্ত্রী প্রতি পদে পদে নিজেকে সতী প্রমাণ করার চেষ্টা করেন, এবং তিনি যেই জায়গায় থাকেন সেই জায়গাটাও একটা দখল করা, একজন লোককে বার করে তার ঘর ছিনিয়ে নিয়ে সেই জায়গায় থাকা। যতই মুখ্যমন্ত্রী নিজেকে বলুন না কেন যে আমি সতী, আমি কিছু জানি না, এগুলোই হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রমাণ। দীপক ঘোষের বইটা যদি তোমরা পড়ো তাহলে বুঝতে পারবে এই মুখ্যমন্ত্রী কোন ধাতুতে তৈরি। পশ্চিমবঙ্গে
মা কালীর আরাধনাতে আমাদের মুখ্যমন্ত্রী যখন ব্যস্ত, তখন আমাদের পশ্চিমবঙ্গের জিডিপি ধীরে ধীরে কমতে আছে এবং রাজ্যটাকে ধীরে ধীরে দেউলিয়া করার পথে তিনি নিয়ে যাচ্ছেন। আমাদের পার্শ্ববর্তী যে রাজ্যগুলো সেগুলো ধীরে ধীরে ওপরের দিকে উঠতে আছে, আর পশ্চিমবঙ্গকে মুখ্যমন্ত্রী এই খেলাধুলার মাধ্যমে তলানিতে নিয়ে গিয়ে ঠেকাতে চাইছেন। পশ্চিমবঙ্গের ছাত্র যুবদের ভবিষ্যৎ নিয়ে তার কোনো চিন্তা ভাবনা নেই। ঘরে কিন্তু তিনি পুজো করছেন, কালীর আরাধনা করছেন। এগুলোই তো করা উচিত, কারণ পশ্চিমবঙ্গে কিছু হোক না হোক, 10টা স্কুল, 10টা মেডিকেল কলেজ, সেখানটায় ডাক্তার থাকুক কি না থাকুক, ওই সব জায়গাগুলো খালি হলে চলবে, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উৎসব বন্ধ করলে হবে না। উৎসব যদি বন্ধ হয়ে যায় তাহলে ভোট পাওয়া যাবে না, আর ভোট যদি না পাওয়া যায় তাহলে তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রধান স্থান হবে তিহার জেলের ভেতরে। যেখানে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তিনি প্রতি পদে পদে আক্রান্ত হচ্ছেন, সেখানটায় একটা রাজ্য, সেই রাজ্যের শাসক দল কতটা পরিমাণে নিম্নমানের মানসিকতার, সেটাই হচ্ছে প্রমাণ পেয়ে যাচ্ছে। প্রতিনিয়ত শুভেন্দু অধিকারী মহাশয় তিনি আক্রান্ত হচ্ছেন লুঙ্গি বাহিনী দ্বারা। আমরা দেখেছিলাম এর আগেও পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তার গাড়িতে লুঙ্গি বাহিনীরা আক্রমণ করেছিল, এবং এই গতকালও দেখলাম আমরা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা আবার আক্রান্ত। তো এই আক্রান্ত হওয়ার পেছনে হাতটা কার আছে? যেই লুঙ্গি বাহিনী আজকে মমতার সাপোর্টে বিরোধী দলনেতার উপরে আক্রমণ করছে, সেই লুঙ্গি বাহিনীকে আমি একটা প্রশ্ন করতে চাই যে তোমরা মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করতে পারবে যে দীঘায় 250 কোটি 300 কোটি টাকা দিয়ে এই যে মন্দির বানানো হলো, সেই মন্দিরটা কি ঠিক বানানো? বা এই নিউ টাউনে যে দুর্গা অঙ্গন হবে, আবার শিলিগুড়িতে যে মহাকাল মন্দির হবে, সেগুলো বানানোর কি ঠিক? এগুলো কি মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করতে পারবে তোমরা কেউ? তাহলে আমাকে একটা কথা বলো, এই যে মমতা ব্যানার্জি 50 কোটি টাকা খরচা করে পশ্চিমবঙ্গের সব মানুষকে জগন্নাথ দেবের প্রসাদ খাওয়ালো, তোমরা মুসলিম ভাইরা কি পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রীর দেওয়া প্রসাদ খেয়েছো? যদি খেয়ে থাকো তাহলে আমায় কমেন্টে জানাবে, আর যদি না খেয়ে থাকো তাহলেও জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে মুখ্যমন্ত্রীর এই প্রকল্পটা বাস্তব একদম। তো এই সব যে চিটিংবাজি, এগুলো নিয়ে তোমাদের কি মতামত তোমরা আমায় একটু কমেন্টে জানিও গো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইবও করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। তাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ভিডিওটা একটু হাইপ করে দিও।